স্যামসাং তার নতুন জেনারেশনে ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এই ফোল্ডিং স্মার্টফোনটা দেখার পর অ্যাপেল তার ফোল্ডিং স্মার্টফোনের লঞ্চ ইভেন্ট পিছিয়ে দিতে পারে, কারণ অ্যাপেলের বুক ধুক পুকানি টেনশন শুরু হয়ে গেছে। কারণ স্যামসাংয়ের ফোল্ডিং স্মার্টফোনটা এখনো পর্যন্ত ফোল্ডিং ফোনের ইতিহাসে সব থেকে কমফোর্টেবল স্মার্টফোন। একদম পাসপোর্ট সাইজের মতো কম্প্যাক্ট ডিজাইন, আর খুলে নিলে এটা একটা ফুল সাইজ ট্যাবলেটের মতো ব্যবহার করতে পারবে। তার উপরে স্যামসাংয়ের গ্যালাক্সি এআই এর ফিচার রয়েছে, অসাধারণ ক্যামেরা, বাদবাকি আরও স্পেসিফিকেশনগুলো চলো ভিডিওতে গল্প করতে করতেই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, ভুলেও গার্লফ্রেন্ডের সাথে নয়, তাহলে আর গার্লফ্রেন্ডের বায়না থামাতে পারবে না। যাই হোক, আমরা যদি বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, একদম প্রিমিয়াম একটা ফিল। প্রথমেই স্মার্টফোনটা ছিল, আর স্যামসাং ফোনের ওই ডিসপ্লের উপর থেকে ওই র্যাপ তোলার অনুভূতিটা না, ওইটা আর শেয়ার করা যাবে না। ওই প্রথম প্রেম করার অনুভূতির মতো। তার সঙ্গে সঙ্গে এখানে টাইপ সি কেবল রয়েছে, আর সেম ইজেক্টার পিন রয়েছে, ইউজার ম্যানুয়াল রয়েছে। আর বক্স থেকে যখনই ফোনটা হাতে আসবে, তখনই যে জিনিসটা প্রথমে ফিল করা যাবে এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন। আর এখনো পর্যন্ত সব থেকে হালকা ফোল্ডিং ফোন, মাত্র 201 গ্রাম। তার সঙ্গে আমি যদি আমার প্রাইমারি S24 আলট্রার পাশাপাশি রাখি, এর সাইজটা সম্পূর্ণ হাফ। সুতরাং বুঝতে পারছো কতটা কম্প্যাক্ট আর কমফোর্টেবল ডিজাইন। হ্যান্ড ফিলিং যথেষ্ট ভালো, এমনকি ফোনটা ভাঁজ করা অবস্থাতেও এর থিকনেস স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার মতোই। সুতরাং বুঝতে পারছো কতটা কম্প্যাক্ট আর কতটা কমফোর্টেবল ডিজাইন। আর এরপর যদি আমি স্মার্টফোনের ডানা দুটো খুলি, মানে ডিসপ্লেটা ওপেন করি, তাহলে যথেষ্ট স্মুথলি এটা ওপেন হয়ে যাচ্ছে। হিঞ্জ যথেষ্ট শক্তপোক্ত, কারণ এখানে নতুন ডিউরেবল আর্মার ফ্লেক্স হিঞ্জ ব্যবহার করা হয়েছে। আর এটার জন্যই ফোনের ডিউরেবিলিটি অনেকটা বেড়ে গেছে। আর স্যামসাং এর এখানে ব্র্যান্ডিং রয়েছে। এবার যদি আমি ডিসপ্লের কথাই বলি, ডিসপ্লেটা ওপেন করলে না, এটা একটা ফুল ফেস ট্যাবলেটের মতো হয়ে যাচ্ছে। আর ফোল্ডিং ফোন মানে ডিসপ্লে হিঞ্জ থাকবে, কিন্তু স্যামসাং এখানে তাজ্জব করে দেওয়ার মতো একটা কাজ করেছে। এই ফোনের ডিসপ্লেতে হাজার খুঁজলেও কোনো রকম ভিজিবল হিঞ্জ খুঁজে পাওয়া যাচ্ছে না যখন স্মার্টফোনটা সম্পূর্ণ ওপেন থাকছে। তার উপরে এর ফ্রন্ট ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস সেরামিক 2 আর পেছনে ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। সুতরাং ডিউরেবিলিটি আর কনস্ট্রাকশনের দিক থেকে কোনো রকম প্রবলেম নেই। এমনকি ফোল্ডিং ফোনের জন্য সব থেকে কঠিন যে কাজটা, IP48 রেটিংও দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়াটার রেজিস্ট্যান্স। তবে একটু ধুলো থেকে দূরে রাখাই ভালো। তবে আমার মনে হয় না স্যামসাং এই ফোনটায় যে বিল্ড কোয়ালিটি দিয়েছে, 5-7 বছর একদম হেসে খেলে ছুটিয়ে তোমরা ইউজ করতে পারবে। তাহলে এবার ডিসপ্লে নিয়ে একটু কথা বলি। এর যে উপরের দিকে ডিসপ্লেটা রয়েছে, 5.5 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। আর তার সঙ্গে এর যে ইনার ডিসপ্লেটা রয়েছে, সেটা কিন্তু 7.6 ইঞ্চি। এটাও একটা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। দুটোতেই 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। তবে এর যে ইনার ডিসপ্লেটা, সেটাই কিন্তু অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে, অর্থাৎ সেটা 1 হার্জ টু 120 হার্জের মধ্যে সুইচ করতে পারে। HDR10+ এর সাপোর্ট রয়েছে দুটো ডিসপ্লেতেই। আমরা দুটো ডিসপ্লেতেই না ইউটিউবে বেশ হাই কোয়ালিটির ভিডিও চালিয়ে দেখছি, একদম ক্রিস্প কালার। মানে বিশ্বাস করো, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এর থেকে দারুণ এই বছরের কোনো স্মার্টফোনে আমি অন্তত দেখিনি। এছাড়াও সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা ফাস্ট আর অ্যাকুরেট কাজ করছে। এমনকি এই ডিসপ্লেটা আমরা ডাইরেক্ট সানলাইটে যখন ইউজ করেছি, আউটার ডিসপ্লে তো বটেই, এটা স্বাভাবিক হবেই, কিন্তু এর সঙ্গে সঙ্গে ইনার ডিসপ্লেটাও যথেষ্ট ঝকঝকে। মানে ব্রাইটনেস এতটাই ভালো, ভিজিবিলিটির কোনো রকম ইস্যু হচ্ছে না। ইভেন আমরা যখন মাল্টিটাস্কিং করছি, ধরো আমরা স্মার্টফোনটার ইনার ডিসপ্লেতে 3-4টে অ্যাপ্লিকেশন একসাথে খুলে ইউজ করছি, তখনও ডিসপ্লেটা যথেষ্ট স্মুথ ওয়ার্ক করছে। একদম যেখানে টাচ করবে, টাচ আর পয়েন্টে কোনো রকম ল্যাগ নেই। সুতরাং এই যে স্মুথ পারফরমেন্সটা, এটার জন্য তো স্যামসাংকে বাহবা দিতে হবে। এটার পেছনে আবার স্যামসাংকে শুধুমাত্র বাহবা দিলে হবে না, স্যামসাংয়ের অপটিমাইজেশন তো রয়েছে, মানছি। তার সঙ্গে সঙ্গে স্যামসাং এখানে একটা পাওয়ারফুল চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 ফর গ্যালাক্সি ইউজ করেছে। ফলে এর যে এআই অপটিমাইজেশন, সেটা জবরদস্ত হয়েছে। তার পাশাপাশি এটা 12GB 16GB প্লাস 256GB 512GB আর 1TB ভ্যারিয়েন্টেও কিন্তু অ্যাভেলেবেল। এরপর তাহলে পারফরমেন্স সেক্টরটা একটু দেখে নিই। দেখো, এখানে নর্মাল ছোটোখাটো অ্যাপ্লিকেশন, ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, এগুলো যে একদম স্মুথলি চালিয়ে দেবে, এই কথা তোমাদের নতুন করে বলতে হবে না। আসল পারফরমেন্স তো হবে গেম দিয়ে বিচার। আমরা প্রথমে BGMI খেলেছি, হাই গ্রাফিক্স সেটিংসে সেট করেছি, আর তারপরে আমরা ইনার ডিসপ্লে দিয়ে খেলা আরম্ভ করেছি। ইনার ডিসপ্লেটা যদি তোমার ছোট মনে হয়, তাহলে জাস্ট এই ডিসপ্লেটা খুলে নেবে, তাহলে মনে হবে একদম ট্যাবলেটে গেম খেলছো, আর সেটা একটা পাওয়ারফুল ট্যাবলেট। আর এখানে যে গ্রাফিক্স লেভেলটা আসছে, এনিমিগুলোকে একদম শার্প দেখা যাচ্ছে, আর তার জন্য এর গেমিং এক্সপিরিয়েন্সে আলাদা একটা ভাইব পাবে। তবে হ্যাঁ, আমার ট্যাবলেটে খেলাটা তেমন অভ্যেস নেই, তবে স্মার্টফোন কিনেছো মানে অভ্যেস হয়ে যাবে যদি তোমরা রিয়েল গেমার হও। আর এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে আর নতুন করে স্যামসাংয়ের বিচার করার মতো তো আমি কেউ নই। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 17 রয়েছে, তার পাশাপাশি One UI 9, মানে একদম স্যামসাংয়ের লেটেস্ট UI রয়েছে, সমস্ত ফিচার রয়েছে। এমনকি সিকিউরিটি ফিচারের জন্য তোমরা নক সিকিউরিটি সাপোর্ট পাবে, স্যামসাং ওয়ালেট থেকে শুরু করে সিকিউর ফোল্ডার সব কিছু। মানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমি এখন বলতে শুরু করি, এই এপিসোডটা 1 ঘন্টার আগে শেষ হবে না। ওটা নিয়ে আলাদা বেশ কয়েকটা ভিডিও আসবে, এপিসোড আসবে। তার জন্য বলছি ফলো আর সাবস্ক্রাইব করে রেখো বস, যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়, অন্তত নতুন টেকনোলজি বলে কথা। আর এখানে স্যামসাংয়ের জেমিনাইয়ের যে সমস্ত ফিচার, আমি এই ফোনটা দিয়ে এডিটিংয়ের জন্য যে কত ভিডিও জেনারেট করলাম না, একদম স্মুথ পারফর্ম করছে। তো সুতরাং এআই টাস্কগুলো যথেষ্ট করে আরাম আসছে।
যাই হোক, এবার তাহলে স্যামসাং কোথায় যে কম্প্রোমাইজ করলো ক্যামেরা সেকশন, চলো সেটা নিয়েই কথা হোক। এখানে 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে, একটা মেন ক্যামেরা, একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের। তবে ভয় পাওয়ার কিছু নেই, ক্যামেরা ইউআই তোমরা 2x পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবে, আর সেটা যে টেলিফটো সেন্সর দিয়ে তোলা নয় এই কথা কেউ বুঝতে পারবে না। এমনকি 8K 30 FPS এর রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবে, স্টেবিলিটির কোনো তো অভাব হবেই না। ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 60 FPS এ, আর এখানে পোর্ট্রেট ভিডিও শ্যুট করারও অপশন রয়েছে, সুতরাং কোনো রকম চিন্তা নেই। আমি 2-1 দিন হলো ফোনটা হাতে পেয়েছি, তো বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম, আর বেশ কিছু শর্টস আসবে এর ক্যামেরা ইউআই কী কী ফিচার রয়েছে, ক্যামেরা বিভিন্ন কম্পারিজন আসবে, আর তার জন্য অবশ্যই একটু ওয়েট করে যাও বস। তবে হ্যাঁ, এর ক্যামেরার সব থেকে যে ইউনিক ফিচারটা রয়েছে না, এর ব্যাক ক্যামেরা দিয়ে তোমরা সেলফি মোডে বিভিন্ন ব্লগ শ্যুট করতে পারবে। কারণ ফোনটা খুলে নিলে এর ব্যাক ক্যামেরা দিয়ে তুমি কি শ্যুট করছো সেটা তোমার সামনের ডিসপ্লেতেই দেখতে পাবে, সুতরাং সেলফি ক্যামেরা দিয়ে ব্লগ করার দরকার নেই। আর সেলফি ক্যামেরা বলতে মনে পড়লো, এখানে দুটো 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, ইনার ডিসপ্লেতে একটা রয়েছে, আউটার ডিসপ্লেতে একটা রয়েছে। সো এত কিছুর পর আমার সাদা মনে তো কোনো রকম কাদা নেই, একটাই প্রশ্ন, অ্যাপেল এত কিছু দিতে পারবে তো? যাই হোক, এবার একটা জিনিসই বাকি থাকে, ব্যাটারি সেকশন। এখানেও কিন্তু স্যামসাং অতটা হতাশ করেনি, 4800 mAh এর ব্যাটারি দিয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, আর 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি রয়েছে। সুতরাং একবার চার্জ করলে তোমরা একদিন হেসে খেলে ইউজ করে নিতে পারবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল কম্প্যাক্ট পাসপোর্ট সাইজের ফোল্ড 8। আমার তো মনে হয় ফোল্ডিং ফোনের ইতিহাসে যত ফোল্ডিং স্মার্টফোন এসছে সব থেকে কমফোর্টেবল ডিজাইন, আর এটা স্যামসাং এর জন্যই সম্ভব হয়েছে। সো আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি একটা ফুল রিভিউ কভার করার চেষ্টা করছি লং টার্ম ইউজেসে, সেটা চাও কিনা সেটাও জানিও। আর যারা নতুন নতুন টেকনোলজি ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও বস, তাদের কাজে আসবে।